হ্যালো, সবাই কেমন আছেন? আমরা আজকে যাচ্ছি হলো এমদাদকে নিয়ে এয়ারপোর্টে। এখন বাজে আমাদের ঘড়িতে 2টা। আমরা বরাবর 2টা। আমরা এখন আছি হলো সংসদ ভবনের সামনে। আমরা আমরা এই যে এদিকে সংসদ ভবন, এখন একটা আছে হলো আমরা খামার বাড়ি। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ ভরসা এমদাদকে বিদায় দিয়ে আমরা আবার বাড়িতে ফিরব। এই যে তার অনেক পরিশ্রমের ফল, সেই ফিলিপাইন গিয়ে অনেক কষ্ট, তার একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে তার ফিলিপাইন জগৎটা। আর এটা হলো আমাদের একমাত্র নেতার ছেলে, যার সবসময় 30 লাখ টাকা দিয়ে ও 50 লাখ টাকা দিয়ে ইউকে যাবে। তার লন্ডন নাকি অনেক প্রিয়। আমরা তাকেও হারাবো কিছুদিন পর। আর রাশিয়া যাবে যে 1 ঘন্টা। আর আল্লাহ আমার এই যে কোথায় আছে আল্লাহ ভালো জানে। এটা হলো আমাদের এখন আমরা আছি হলো বিজয় সরণি। এটা দূরে গেলে এখন আমরা আমাদের এমদাদের এক্সপিরিয়েন্সটা শোনার অনেক ইচ্ছা হলো। তোমার এক্সপিরিয়েন্স বলো। তোমার যে তুমি ইউরোপের স্বপ্ন দেখতেছো, এরপরে দেখার পর নিজে একটা বাস্তবায়ন করার জন্য যে প্রিপারেশন নিলা, তারপরে তোমার ফিলিপাইন যাওয়া, কিভাবে টিআরপি অ্যাকসেপ্ট করলা, যা কিছু আছে তোমার তোমার সংক্ষেপে একটা জিনিস বলো। সংক্ষেপে বলো। আমরা তো তোমার ফুল স্টোরি শুনতেছি যে আমি অ্যাপ্লিকেশন কিভাবে করছো। ওরে মায়ের রে, এগুলো বলতে গেলে আর সংক্ষেপে একটা কিছু বলো যে ধাপে ধাপে। সংক্ষেপে শুধু আমার হচ্ছে এখন যাওয়ার ফিলিংসটা বলি। আচ্ছা, যাই হোক, তুমি যেটাই বলো এটাই আমাদের। হ্যাঁ, এখন ব্লগার যারা আছে সবাই আমার। ঠিক আছে, এখন এসে যাই। মনে করেন আমরা এখন কই আছি? এখন আছি জাহাঙ্গীর গেটের কাছাকাছি। এই যে জাহাঙ্গীর গেটের কাছাকাছি। হ্যাঁ, এই জাহাঙ্গীর গেট দিয়ে সামনে দিয়া কতবার গুলশান গেলাম ফিলিপাইনের ভিসার জন্য। হ্যাঁ, একবার যাইতাম ভিসা নিয়ে আইতাম, আরেকবার যাইতাম রিজেক্ট হয়ে আইতাম, আরেকবার যাইতাম এম্বাসির সামনে যাই, ধরেন বই দেখতাম, আবার আইতে আইতে চিন্তা করতাম আরে ভিসা কি আসলে পাম। এই ফিলিপাইনের ভিসালে যা কাহিনী, যাক পরে ফিলিপাইনের ভিসা পাইলাম, গেলাম, টিআরপি নিয়ে আইলাম। খুবই সংক্ষেপে আমরা তো তোমার সংক্ষেপে জিনিসটা, তোমার টিআরপি যে তুমি অ্যাকসেপ্ট করছো, তোমার তখন ফিলিংসটা কেমন ছিল? টিআরপি অ্যাকসেপ্ট করছি, ফিলিংস আসলো। তুমি কয় তারিখ টিআরপি অ্যাকসেপ্ট করছিলা? টিআরপি অ্যাকসেপ্ট করছিলাম এসে যাই 22 তারিখে। 22 তারিখ। 23 তারিখে আবার চলে আসছি বাংলাদেশে। যাই হোক, হচ্ছে ধরেন এই বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। এই বাংলাদেশ ছেড়ে মূলত যাওয়ার পিছনে রিজন কি? রিজন হয়েছে যাই এই যে মনে করেন এই আপনি চলে যাইতেছেন রাশিয়া, মামা চলে যাইতেছে ইউকে, সবাই যে এরকম বিদেশ চলে যাইতেছেন, এই বাংলাদেশে কি হবে, ভবিষ্যৎ কি হবে? না, আসলে আমরা তো একটা স্বাভাবিকভাবে বাংলাদেশ যে নিজের দেশ এটা বলার কিছু নাই। তারপরও বলতেছি যে আমরা একটা ভালো উন্নত জীবনের জন্যই মানুষ বাইরে বেশি যায়, এটা হলো সবচেয়ে মেন। বাংলাদেশের সব কিছু, মা বাপ ফ্যামিলি সবাই ছাড়াই তো মানুষ বাইরে যায়, অনেক কষ্ট, এর থেকে আর কিছু না। এখন একটা নতুন জীবন আমাদের। সব থেকে মূল কথা হচ্ছে যে আপনার নিরাপদ জীবন। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই দেশে আপনার নিরাপদ না, নিশ্চয়তা নেই, লাইফের কোনো নিশ্চয়তা নেই। এই কুকুর যে কোনো সময় হুট করে আবার ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট শুরু হয়। হ্যাঁ, তারপরে যে কোনো সময় হাইজ্যাকারে ধরে, না তোমার এটা বাস্তব অভিজ্ঞতা, এটা বলার কিছু নাই। বাংলাদেশে এরকম অনেক মানুষ এগুলার সম্মুখীন হয়। হচ্ছে একটা নিরাপদ লাইফের জন্য মানুষ ইউরোপ আমেরিকা এগুলো যাইতেছে। এখন হচ্ছে যাই, তাহলে ফিলিংসটা তো কেমন থাকবে? অবশ্যই ভালোই থাকবে, কিন্তু আবার খারাপ লাগে।
মনে করেন নিজের দেশ, হুম, নিজের জন্মভূমি। তা তো অবশ্যই থাকবে, কারণ তোমার একটা দেশের প্রতি একটা মায়া থাকবে। এত বছর তোমার জন্ম এখানে, মা বাবা এখানে আছে, ফ্যামিলি সবাই। এখন তোমার অবশ্য একটু কষ্ট লাগার কথা বেশি। কিন্তু আপনি যখন চলে যাবেন ইউরোপে, বা আপনার যখন এক বিষয় হইব, তখন কষ্টের থেকেও বেশি ভালো লাগবে কি, যখন আপনি চারের দিকে তাকাবেন তখন সব কিছু মনে হইব, তখন মানে আপনার একটা নিশ্চিত ভবিষ্যৎ আছে। তখন আর অনিশ্চিত কোনো কিছু নেই। যেমন আপনি ঢাকাতে চাকরি করেন, কিন্তু আপনার কাছে মনে হবে যে সব অনিশ্চিত, কখন লাইফ একটা স্থায়ী জায়গায় আসে দাঁড়াইব, এরকম কোনো নিশ্চিত নেই। যে যখন আপনি ইউরোপের দিকে চলে যাবেন, বাইরের দিকে চলে যাবেন, তখন একটা নিশ্চিত লাইফের দিকে তখন অগ্রসর হয়। এই জন্য ভালো লাগে। যাই হোক, কিছু আর কিছু বলার নাই। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আমার বলা আছে তুমি যেন সহি সালামতে লিথুনিয়া যায় পৌঁছো, আর আমাদেরকে যেন হচ্ছে কি মামু কি দিবে, হ্যাঁ আমাদেরকে কি পাঠাবে ইউরোপে টাকা ও ইউরো পাঠাবে, বড় বড় নোট পাঠাবে। এখন আমরা আমাদের না 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 দাঁড়ান, আরো কোশ্চেন আছে তুমি আরো কোশ্চেন আমাদের এমদাদের কাছে আরো কিছু কোশ্চেন আছে আমাদের আমার একটাই নেতা question। সাহেবের আমার একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যে স্কয়ারের কি হবে, স্কয়ারের কি হবে? স্কয়ার হসপিটাল আগের মতোই থাকবে। তার যে যার জন্য মানে স্কয়ারের যেটা তুমি মিন করতেছো, ওইটা আমরা সিরিয়াল দিয়ে রাখবো। না আমগো সিরিয়াল জিনিসটা নাই। হচ্ছে মনে করেন বাংলাদেশে স্কয়ার হসপিটালে থাকবো, বিয়ে থাকবো, সব থাকবো, সব হসপিটালে থাকবো, কিন্তু আপনার পথে আপনাকে এগিয়ে যেতে হবে। লাইফ কারোর জন্য থেমে থাকে না। হ্যাঁ, লাইফ কারোর জন্য থেমে থাকে না। যাই হোক, আমার মামু এমদাদ, সে তার অনেক কষ্ট, অনেক কষ্টের ফল, সে অনেক কিছু তার এই অ্যাপ্লিকেশনের ভিতরে সে অনেক কিছু শিখছে, যেটা তার ভবিষ্যৎ ফিউচারে অনেক কিছু কাজে আসবে। কারণটা হলো সে যে ধাক্কাগুলো খাইছে, নর্মালি কোনো স্টুডেন্ট এরকম ধাক্কা কমে খায়। এই জন্য বলতেছি, আমরা দোয়া করি তার জন্য, যেন সেই যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে সে দেশ ত্যাগ করতেছে, যেন আল্লাহ তার আশাটা কবুল করে। আল্লাহ যেন তার সব কিছু যেন ঠিকঠাক মতো রাখে, এটাই আমরা দোয়া করি সবসময়। এখন আমরা আছি মামা, এই জায়গাটা একটু নাম কি না, না বনানি, বনানীতে আছি। এখন আমরা আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাব। আমরা হচ্ছে যে এখন আর্মি স্টেডিয়ামের কাছে এরপরে এয়ারপোর্টে আমরা এখন আছি কর্মীতলা। হ্যাঁ, কর্মীতলা না এটা? সুরসপ্তক, হ্যাঁ হ্যাঁ। এই কিছুক্ষণের মধ্যে আমরা এখন এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে যাব। সামনে নিকুঞ্জ। সামনে নিকুঞ্জ। তবে যেটা সত্যি কথা, আমি তার সাথে অনেক দিন যাবৎ চলা এমদাদের সাথে, কিন্তু আমার মামুটার এত তাড়াতাড়ি আমার আগে হারাই যাবে, আমি এটা আসলে একদিক থেকে খুশি লাগতেছে আর কষ্টও লাগতেছে। যেটা হলো কিছুদিন পর দাম নিয়ে চলে যান। আমিও চলে যাবো, এই জন্য না, এখানে কষ্টের বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, জীবনে আরেকজনের সাথে আরেকজন আবার দেখা হবে কিনা, এই জিনিসটার আবার কোনো গ্যারান্টি নাই। ফিরে আসবে কিনা, মানে সেই আপনি আর কি। দেশে দেখা যাবে যে আপনি দেশে আসছেন, হয়তো সে নাই, সেই দেশে আসছে আপনি নাই। না, সব থেকে জীবনে সরাসরি আর বড় কথা কখনো হচ্ছে দেখা নাও হইতে পারে। একসাথে তিনজন নিচে যাওয়া, চা খাওয়া, হ্যাঁ, আড্ডা দেওয়া, তারপরে আড্ডা দেওয়া, এই চা জিনিসগুলো খাওয়া, খুব মিস করি। এগুলো এসে যায় সব থেকে বেশি মিস হইব। আর সব থেকে বেশি মিস হইব এসে যায় সজল মামুর, সজল মামু মাঝে মধ্যে সেতে যায়, বকাবকি হ্যাঁ, মাঝে মধ্যে বকাবকি, মাঝে মধ্যে হুট করে সেতে যায়, আবার মাঝে মধ্যে কেন বই আড্ডা টাড্ডাতে, এগুলো সব থেকে আর miss হইব। রাজনৈতিক আলোচনাগুলো আমরা খুব মিস করবো। এটা সবার জামাত, বিএনপি, আওয়ামী লীগ। আর মাঝে মধ্যে সাথে জানে মেয়েরও জামাতের একই সাথে দিতে ভালো লাগে। তারপরে কিন্তু উনি অনেক মানে এরকম মানুষ হয় না, অমায়িক একজন মানুষ, অনেক কথা বলি শেষ করা যাবে না। যাই হোক, এরকম বলছি, একজন নামটা তো বস, বলে দিই, আন্টি এয়ারপোর্ট। এরকম একজন বস পাওয়া খুবই মানে ভাগ্যে। মামু, তোমার সাথে আমার মানে সবচেয়ে চলার কত তারিখ থেকে বলতে পারো, 2023 সালে, আগস্ট থেকে 24-এ নাকি 23-এ, 24-এ জুলাই আগস্ট থেকে আমাদের সাথে মানে ওর প্রথম। সরকার পতনের পর আগে 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 হ্যাঁ, সরকার পতনের সময় তার মানে এই কি কয়, আমাদের কাছে আসতো তখন বাতাস, মানে 2 মিনিটের আসতো, কথাবার্তা বলতো, চলে যাইতো। এরপর আস্তে আস্তে সে আমাদের অফিসে চলে আসলো। এখান থেকে তার লিথুনিয়ার যাত্রা শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন,
তারপরে টিআরপি। প্রথমে আমেরিকা থেকে রিজেকশন, ও তুমি তো আবার আমেরিকার জন্য দাঁড়াইছিলে প্রথম। তারপরে হচ্ছে যাই নিজে নিজে গাড়াগাড়ি করে লিথুনিয়ার প্রসেসটা জানলাম, অ্যাপ্লিকেশন করলাম, এরপরে অনেক জ্বর পরে যাই তারপরও সবচেয়ে কষ্ট আমার বেশি হলো তার বিচার মিষ্টি আমি খাইছি, কিন্তু আমার বিচার মিষ্টি সে খাইতে পারে না। সবচেয়ে কষ্ট আমার এটা থাকি যাবে, এটা আক্ষেপটা। অবশ্য সে আমার বর্ডারের কাছে, আমি যদি সুযোগ পাই ওর কাছে চলে যেতে সবচেয়ে চেষ্টা করবো। এটা কিন্তু মিস নাই। লিথুনিয়ার পাশে রাশিয়া, যদি বোম মারে ব্যাগে লাগে এখন যাই হোক মামু, এটা হবে না আমরা জানি, কারণ এইরকমে জিনিসটা যুদ্ধ মানে আহা করবে, কিন্তু বাস্তবতা যুদ্ধ করবে না। দুজনে বর্ডারে মাথা গালি ছিলাম। এটাই বাস্তবতা। মামু, তোমার এমদাদের সম্পর্কে তোমার কিছু বলো তো। তুমি তো তার সাথে আগে আসলে তোমার সম্পর্কে, কারণটা হলো ভিডিওটাই সবচেয়ে কিন্তু অনেকদিন না, একবার অনেক দিনও না এমন, আবার একবারে কমও না। সবচেয়ে মজার কাহিনী হচ্ছে যে আমরা একসাথেই ছিলাম রাতে, অনেকদিন হচ্ছে যে একসাথে আমরা রাতে ছিলাম। দুঃখ কষ্ট সবগুলো হচ্ছে যে মনে করেন যে শেয়ার, হয়তো কার কি সমস্যা এগুলা বলার মতো দেখা যায়। রাতে থাকা, যখন একসাথে থাকা হবে না তখন বলার মতো আর কথা থাকবে না। আমি অনেকদিন বলতাম যে হচ্ছে যে রাতে যখন একজন কোনো কারণে কোনো দেওয়াতে উনি ওই যে ফিলিপাইন গেছে যখন ভিসার জন্য, তখন রাতে আমার 3টার আগে ঘুম আসে না। কিরে ঘুম আসে না কেন? পরে দেখলাম যে আসলে বই রাতে বেলা আমরা দুজন যে বক বক করে ঘুমাইতাম, তাড়াতাড়ি ঘুম চলে আসতো। একজন আগে দমকাইতাম, মেয়ে ঘুমান, মেয়ে আমার কাছে যে মেয়ে ঘুমান, এরকম মনে করেন যে ঘুমাই যেতাম তাড়াতাড়ি। আসলে এগুলো হলো মামু একটা স্মৃতি। হ্যাঁ, স্মৃতিগুলো থেকে যায়। এগুলো আসলে মানুষ এখন কিছুদিন পরে কষ্টগুলা বা একা হয়ে যায়, তখন বুঝে মানুষ কত কে কাছে ছিল, কত। একই জেলার পাশাপাশি, বাড়িও আমাদের পাশাপাশি, কিন্তু কখনো কারোর সাথে তখন পরিচয় ছিল না। এই যে পরিচয়, কয়েকদিনের পরিচয়, তার মধ্যে মনে করেন যে অনেক কাছাকাছি যে মনে করেন যে একদম আপনের মতো হয় না। আসলে এগুলা অনেক কিছু বলা যায়, অনেক কিছু কষ্ট লাগতেছে এখন, যেটা মনে অনেক কিছু ফিল করা যায়। যাই হোক, দিন শেষে হচ্ছে আমাদের সবার বিদেশ যেতে হবে, সবারই লাইফ নিজের মতো করে সাজাইতে হবে, গুছাইতে হবে সব কিন্তু কিছু। এগুলো হচ্ছে স্মৃতি, কিছু সময় এগুলো মনে থাকি যাবো। আমরা এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি, যেটা এয়ারপোর্টের হলো 3rd টার্মিনালটা, ওইটা আমরা এখন ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে যখন আমদাদ ভাই রিটার্ন করবে তখন 3rd টার্মিনাল দিয়ে রিটার্ন করতে পারে ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা দেখবা যে ডিসেম্বরের মধ্যে মেবি এটা চালু হয়ে যাওয়ার কথা। আমরা কাছাকাছি আছি এয়ারপোর্টের, বেশি দূরে না, বেশি আর 15 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট লাগবে। 15 মিনিট লাগবে। এই তো আমরা এয়ারপোর্টে মেইন যে রোডটা ওইটা দিয়ে ঢুকতেছি আমরা। এয়ারপোর্টের কাছাকাছি বলতে ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি, কারণ এয়ারপোর্টটা এখন আমরা ভালো করে দেখতেছি না, কারণটা এয়ারপোর্টের কাজ চলতেছে অনেক দিন যাবত। আমাদের বাঙালি একটাই ঐতিহ্য, যেটা হলো যে কোনো সরকারি কাজ চললে এটা কয়েক বছর, মানে 5-10 বছর ছাড়া এটা শেষ হয়। অল্প কিছুক্ষণের মধ্যে এখন আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। এদিকে আর ক্যামেরাটা লইয়া না, হাজারো প্রবাসীর এবারে ওই যে এদিকে স্বপ্ন যাত্রা, অনেক মানুষ এখান থেকে কান্নাকাটি করে, স্বপ্ন নিয়ে অনেক কান্না করে মানুষ দেখি, সে করে সব কিছু আমরা যে বীরকম মনার যাক আজকে আমরা কোয়ালওয়ালা যে ফ্লাইট কম আছে কেন বুঝছেন, রাত গভীর না, গভীর রাতে ফ্লাইট হয়, গভীর রাতে আরো ফ্লাইট বেশি তাই মিয়া না না যারা যায় যে ফ্লাইট বোর্ড উড়ে আমি একদিন ফ্লাইট খালি গভীর রাতে সব ফ্লাইট হয় না। ওই যে ইউরোপ আমেরিকার গুলো মনে রাত্রেও গেলে যায়, 10টা-11টার পর থেকে শুরু হয় এটা, মানে ওরা যে মানে দিনে নামতে পারে, মানে এই জন্য মিলানোর জন্য। এখন আমরা টার্মিনাল 1-এর যেখান থেকে যাত্রী যেটা নিয়ে এগুলার যাত্রী যেখানে না ভিতরে ঢুকে ওইখানে আসছি।
এখানে ডানে চলে যান একবারে, ডানে ওই যে টার্মিনাল 3 এর দিকে চলে যান। 3 ঘন্টা 3.2 না ওই যে টার্মিনাল 1 2 গেট আছে। এই 2 গেটে তো টার্মিনাল 1 2 না 3 হাউস পর্যন্ত আছে একবারে। আরে gate গেট number 5 না হ্যাঁ, gate 5 আর কি। আছে। তুমি তো এখন এখানে ছোটখাটো একটা জ্যামে আটকেছি আমরা, কারণ এটা ওটা- সবসময় jam হ্যাঁ থাকে। ওটা সব সময় থাকে। কারণ এখানে এখানে- এই তো আমরা কিছুক্ষণ বাইরের সামনে। পরে নামতেছি। আমরা এখন আছি গেট 4 নাম্বার গেটে আছি। এখন আমরা বিদায় দিব ইনশাল্লাহ, সবকিছু নামবো। বিদায় দিব না। আমরা এখন আছি এয়ারপোর্টে, আমার মামুকে বিদায় দেওয়ার জন্য, এমদাদকে। আর এখন ওয়াইফাই কানেক্ট করতেছে ওইখানে সবাই। এই যে এটা এয়ারপোর্ট, এখান দিয়ে যাব আমরা। আমরা এখন ঢোকার জন্য অপেক্ষা করতেছি। এটা আমার মামু এমদাদ, সে গেট খুঁজতেছে। এই ফোন দেন তো, আপনি কল দিবেন না, ওই নাম্বার আছে। এটা হলো এয়ারপোর্ট। এই নাম্বার চালু আছে, ওরা হোয়াটসঅ্যাপ হবে। 01616 156698 ছবি তুলতেছে।
বললে আমরা চলে যাব, এটার জন্য ওর জন্য ওয়েট করতেছি। যখন ইমিগ্রেশন ক্রস করবে এরপর আমরাও সব কনফার্মেশন পাওয়ার পরে ব্যাক টু হোম। ব্যাক টু হোম। ওকে, এই যে আমরা এয়ারপোর্টের সামনে আছি এখন। ও এখনো ওকে কোনো মেসেজ দেয় নাই, এই জন্যই আমরা ওয়েট করতেছি। আমরা আছি এখন এয়ারপোর্টেই। এমদাদের বিদায় শেষ, ওর বোর্ডিং সব কিছু দেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ, বিদায়। হ্যাঁ, কাল সব কমপ্লিট, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। এখন বাজে হলো 4টা, তখন 4টা বাজতেছে। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। এটা হলো আমাদের নতুন টার্মিনালের কাজ চলতেছে, ডোমেস্টিক টার্মিনাল নিচে আছে। গুড বাই। আমরা এখন চলে যাচ্ছি, সিএনজি রিজার্ভ করছি, বাসায় চলে যাচ্ছি।